সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণকে ডাকাতি আইনের সঙ্গে ধারার সঙ্গে যুক্ত করা হয়েছে। কল্পনা করে দেখতে পারেন? তবে একটা জিনিস এবার আপনাদের সামনে আমাকে বলতেই হবে। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা ইডি সিবিআই এর বিভিন্ন বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি, কেন্দ্রীয় সরকারের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। আজকের পর্বটা যদি পুরোটা শোনেন তাহলে বুঝতে পারবেন যে ইডি এবারে অন্তত একেবারে যতটা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা প্রমাণ সম্ভব সব কিছু নিয়ে রেডি হয়ে গিয়ে সুপ্রিম কোর্টে তারা গিয়েছে, এবং এর পরে পশ্চিমবঙ্গের ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের হাতে। এর পরেও যারা সেটিং বলে বলবেন তারা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টকে অবমাননা করবেন। তার কারণ সম্পূর্ণ তথ্য যেটা আজকে আপনাদের সামনে আমি দেখাবো, এর পরে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো স্টোন আনটার্ন করতে বাকি রাখছে না মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। আপনারা অবাক হয়ে যাবেন। তো এই অবস্থায় পশ্চিমবঙ্গের ভাগ্য শুধুমাত্র সুপ্রিম কোর্টের উপর ঝুলে রয়েছে। এত কিছু জানা সত্ত্বেও সুপ্রিম কোর্ট যদি পশ্চিমবঙ্গের মানুষের জীবনের সুদিন ফিরিয়ে না দেয়, যদি ভারতবর্ষের গণতন্ত্রের গরিমা তারা রক্ষা করতে না পারেন, তাহলে শুধু একা কেন্দ্রীয় সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাদের এই ভাগ্যই মেনে নিতে হবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অনেকে দেখছেন হয়তো ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, একটি বিনীত রিকোয়েস্ট, যারা প্রথমে আসছেন, যারা নতুন ভিউয়ার্স, দয়া করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের গলার স্বর হয়ে যে বক্তব্যগুলো আমরা বলি, যেগুলো আপনারা কমেন্টে সমর্থন করেন, সেগুলো অনেকের কাছে ছড়িয়ে যাওয়ার সুযোগ পায়। এ থেকে সাবস্ক্রাইব থেকে ইনকাম হয় না, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। বিশ্লেষণে যাওয়ার আগে আমি প্রথমে কয়েকটা আপনাদের সামনে হেডলাইন দেখিয়ে নিতে চাইবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে টাইটেল আমি করেছি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আজকের এই তথ্য। দেখুন কি লেখা রয়েছে। আইন নিজের হাতে নেওয়া একটা প্যাটার্ন তৈরি করেছেন মমতা, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি। অর্থাৎ রিপিটেড অফেন্ডার হিসাবে মানে ইডি সুপ্রিম কোর্টে বলেছে। আপনি ভাবতে পারেন, রাজ্যের প্রধানা, প্রশাসনিক প্রধানা, তাকে বলছেন যে রিপিটেড অফেন্ডার, একই বারবার, এবং কোন কোন ঘটনা মেনশন করে দিয়েছে 1 2 3 4 করে শোনাবো আপনাদের সামনে। এর পরের শিরোনামটা একবার দেখে নিন। পরেরটা হচ্ছে ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে একের পর এক উদাহরণ দিল ইডি। ভাবতে পারেন, যায় প্রথম কথা তিনি মহিলা, একটা সময় তার নামের প্রতি লেখা হতো বাংলার গর্ব, সততার প্রতীক, এই সমস্ত শব্দবন্ধ লেখা হতো। আজকে তার নামে ইডি সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে প্রধান অভিযুক্ত হিসেবে সুপ্রিম কোর্টে সেখানে মেনশন করেছে। এর পরেরটা যদি যাই, আপনারা দেখুন, সঙ্গে থাকবে অত্যাধুনিক সরঞ্জাম, আইপ্যাক কাণ্ডের পর রাজ্যে আনা হলো সিআরপিএফ এর পর র্যাপিড অ্যাকশন ফোর্স, যেটা টাইটেলে দিয়েছি। র্যাপ আসছে রাজ্যে, এবং অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে রাজ্যে আসছে র্যাপ। পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর একবার কল্পনা করে দেখুন। ভয়ঙ্কর হওয়াই স্বাভাবিক, কিন্তু একমাত্র এই মুহূর্তে বাঁচাতে পারে কে? গতদিনই বলেছিলাম যে সিবিআই, ইডি, নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহের সরকার কোনো সিদ্ধান্ত, শাস্তি ঘোষণা করার এখতিয়ার তাদের নেই। সেটা করতে হবে সুপ্রিম কোর্টে। আর সর্বোচ্চ আদালতে যেহেতু দুটি পিটিশন জমা পড়েছে, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা নিজেরা করেছেন, আর একটি গতদিনে রেডের সময় যে 3 আধিকারিক ছিলেন তারা নিজেরা ব্যক্তিগতভাবে, মানে তারা তিন আধিকারিক মিলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পিটিশন দাখিল করেছেন, এবং সেখানে এই ডাকাতি কেসের উল্লেখ করেছেন। এরপরে যদি সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার দিতে না পারে, তাহলে বুঝতে হবে যে আমাদের সংবিধানে কোথাও না কোথাও গিয়ে সংশোধনের প্রয়োজন রয়েছে। সুপ্রিম কোর্টের উপর পূর্ণ আস্থা রেখেই কথা বলছি, আর আমাদের পূর্ণ আস্থা থাকবেও আগামী দিনে। কিন্তু তা সত্ত্বেও এত কিছুর পরেও যদি সুপ্রিম কোর্ট ভারতবর্ষের মধ্যে থেকে থাকে, সুপ্রিম কোর্ট তো আর লস অ্যাঞ্জেলেসে বসে না, ভারতের সুপ্রিম কোর্ট, তারা ভারতবর্ষের মধ্যেই বসে। তাই একটি অঙ্গরাজ্যে কি ঘটছে সেই সম্পর্কে যদি অবহিত তারা না হয়ে থাকেন, তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য। আমি প্রথমে আপনাদের সামনে যে দুটি পিটিশন দাখিল করা হয়েছে সেখানে কাদের অভিযুক্ত করা হয়েছে একবার নামগুলো দেখুন। কোন রাজ্য সরকারে কে ইডি এইরকম এত হাই প্রোফাইলের তালিকায় একসঙ্গে অভিযুক্ত করেছে কিনা আমার সন্দেহ রয়েছে। দেখুন, দুটি মামলাতেই পশ্চিমবঙ্গ সরকারকে প্রথম পার্টি করা হয়েছে দুটি মামলার ক্ষেত্রেই। দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ভাবতে পারেন, এতদিন পর্যন্ত সম্ভবত কোনো ইডি সিবিআই সম্ভবত যতদূর আমার স্মৃতি যদি বিক্রয় না করে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করেনি।
দ্বিতীয় নম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে তার পরিচালিত রাজ্য, দ্বিতীয়তে তার নাম। 3 নম্বরে রাজীব কুমার ডিজি, পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারের নাম। চতুর্থ নম্বরে মনোজ কুমার বর্মা, কলকাতা পুলিশ কমিশনার। তারপরে হচ্ছে প্রিয়ব্রত রায়, ডিসি সাউথ, এবং সিবিআই কে পার্টি করেছে, কারণ সিবিআই এর হাতে তদন্ত ভার তুলে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে ইডি। আপনি আমি আমি আইনের ছাত্র নই, তাই উদাহরণ একেবারেই মুখের সামনে আমার নেই, কিন্তু আমার সন্দেহ যে ভারতবর্ষের কোথাও এই একসঙ্গে মানে সরকার, মুখ্যমন্ত্রী, ডিজি, পুলিশ কমিশনার, ডিসি, এই এত হাই প্রোফাইলের একসঙ্গে যদি মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্টি করে, তাহলে তার মধ্যে বেশ কিছু বড় কিছু রয়েছে। এবং শুধু তাই নয়, শুধু পার্টি করা নয়, রিপিটেড অফেন্ডার বলছে। ইডি যেভাবে মানে পিটিশনটা সাজিয়েছে, যেভাবে মামলাটা সাজিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপিটেড অফেন্ডার বলছে। এইখানে না আমি আপনাদের সামনে একটু পড়ে আপনাদের সামনে শোনাতে হবে। দেখুন, এখানে বলছে যে কিন্তু ইডির দায়ের করা এই পিটিশনে ঠিক কি রয়েছে। আদালত সূত্রের খবর, পিটিশনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত প্রবেশ এবং ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনাকে চুরি ও ডাকাতির সঙ্গে তুলনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি ইডির কাছে বাধা দেওয়ার ঘটনাকেও তৃণমূল সুপ্রিমোর নির্দেশে হয়েছে বলে উল্লেখ করেছে ইডি। অর্থাৎ সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। ইডি কোনো লুকোছাপা করেনি, যেটা হয়েছে একেবারে পুরোটা সর্বস্ব দিয়ে তারা বলে দিয়েছে। এবং কি বলছে পিটিশনে শুনুন, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে যে বলে রাখা প্রয়োজন, সংশ্লিষ্ট পিটিশনে মোট পূর্বের 3টি ঘটনার উল্লেখ করেছে ইডি। আইপ্যাকের আগেও একই রকম ঘটনা কবে ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী তাও তুলে ধরেছেন তদন্তকারী সংস্থা। তার এই ঢাল হয়ে দাঁড়ানোর প্রবণতাকেই আদালতে হাতিয়ার করতে মরিয়া তারা। তাই এই যুক্তিকেই প্রতিষ্ঠা করতে পিটিশনে উল্লেখ করা হয়েছে মোট 3টি ঘটনা। আপনাদের ঘটনাগুলো অনেকেরই মনে রয়েছে, আমি সময় ধরে দেখিয়ে আপনাদের সামনে বলবো। একটা হচ্ছে যে ওই রাজীব কুমারের কেস, একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কেস, আর একটা হচ্ছে ওই ফিরাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় মিলে সবাইকে নারদ মামলায় ওই কেসটি। আমি একটা একটা করে বলছি, আপনারা দেখুন। প্রথম কেস হচ্ছে 2019 সালে 3রা ফেব্রুয়ারি সারদা মামলায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় মমতার ধর্ণা, সেই থেকে শুরু। তারপরে আমরা বিভিন্ন অভিযোগ তুলেছি কেন ইডিআই, সেই মামলা এখনো চলছে, কিন্তু রাজীব কুমার প্রকাশ্যে ঘুরে বেড়ালো, তখন রাজীব কুমার ডিজি তিনি পলাতক, তারপরে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখন ওই মামলার আমরা কিছু দেখিনি। দ্বিতীয়ত 2021 সালে 23শে ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে তার বাড়ি গিয়েছিলেন সিবিআই, কিন্তু তদন্তকারীরা পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রয়েছে আপনাদের, আশা করি প্রত্যেকেরই মনে রয়েছে এই ঘটনাটি, আমারও মনে রয়েছে। তো এটিও উল্লেখ করেছে। 3 নম্বর হচ্ছে 2021 সালে 17ই মে নারদা কাণ্ডে গ্রেপ্তার হন ফিরাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়। নিজাম প্যালেসে এই হেভিওয়েটদের তুলে নিয়ে যান সিবিআই। সেই সময় মমতাও পৌঁছে গিয়েছিলেন, ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, ঘন্টার পর ঘন্টা নিজাম প্যালেসে অপেক্ষা করে বসেছিলেন। অর্থাৎ এটা কোনো, এই যে বলছে না যে আমাদের তথ্য, নির্বাচনের আগে আমাদের তথ্য চুরি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, তাহলে রিপিটেড অফেন্ডার কেন হবে? যখনই ইডি আসবে, যখনই স্বার্থে ঘা লাগবে, তখনই তিনি স্বয়ং চলে যাচ্ছেন কেন? দেখুন, পরিষ্কার এবার আমাদের বোঝার সময় এসে গেছে যে এই আমরা তো দেখুন আইনের অত কিছু বুঝি না, সবাই আইনের ছাত্র নই, আইনের বুঝি না। যেমন আমি ইঞ্জিনিয়ারিং বুঝি, আপনারা ইঞ্জিনিয়ারিং বুঝবেন না। আপনারা অনেকে অনেক কিছু টিচারই বুঝেন, কেউ ডাক্তারি বোঝেন, কেউ কৃষিকাজ বোঝেন, কেউ সরকারি কর্মচারীদের কাজ বোঝেন, তো ওগুলো আমি বুঝবো না। মানে ডেফিনেটলি বুঝবো, মানে এই মুহূর্তে আমার কাছে রেডি তথ্য নেই। আইনও আমি ডেফিনেটলি বুঝবো, কেন বুঝবো না? বুদ্ধি আছে, পড়াশোনা করেছি, কেন বুঝবে না? কিন্তু প্র্যাকটিস তো নেই, তো 1 সেকেন্ডে বুঝে যাবো না। আমার বক্তব্য হচ্ছে, এরপরে যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে এত কিছু জানার পরেও যদি পশ্চিমবঙ্গবাসীকে উদ্ধার করার জন্য, এই জঙ্গল রাজ থেকে মুক্তির জন্য কোন রকম কড়া নির্দেশ দেওয়া না হয়, যদি আবারও আরজি করের মতো ওই হাইজ্যাক করে সুপ্রিম কোর্ট যেমন নিয়ে নিয়েছিল সেই রকম করে তারপরে একটা অমীমাংসিত অবস্থায় ফেলে রেখে জিনিসটাকে একেবারেই কোর্ট মনিটরড যে সমস্ত তদন্তগুলোর নামে যা পরিণতি হচ্ছে, তাহলে এবার বলুন, বিচার ব্যবস্থা যদি কোনো একটা জায়গায় তারা গিয়ে বিচার দিতে না পারেন, তাহলে তাদের বিচারটা কোথায় হবে? এইটা তো আমাদের প্রশ্ন। কারণ আলটিমেটলি মানুষ বিচার চায়। যদি বিচার ব্যবস্থা কোথাও একটা গিয়ে, মানে তাদের তো ওশেনিক পাওয়ার দিয়েছে আমাদের সংবিধান, যদি ইডি ভুল করে, যদি সিবিআই ভুল করে, যদি নরেন্দ্র মোদী ভুল করে, তাহলে তাদেরও এই যে সেটিং এর তত্ত্ব বলা হচ্ছে, তাহলে এই সেটিং এর তত্ত্ব নিয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না সুপ্রিম কোর্ট? পদক্ষেপ নিক,
যদি মনে হয় কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে দুর্নীতির হাতে নরেন্দ্র মোদীরা হাত রয়েছে, এতগুলো মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, কেন নির্দেশ দিচ্ছেন না একটা করা? তাহলে দুটি হতে পারে, যে এক, তারা জড়িত নই, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংবিধানে কোথাও কি তাহলে খামতি থেকে গেছে, যে পশ্চিমবঙ্গে এর মতো এইরকম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো কখনো কেউ আসবেন এটা ভাবতে পারা যায়নি বলে আমাদের কোর্ট কি এগুলোকে সামলাতে পারছেন না? যদিও আমার অটুট বিশ্বাস রয়েছে, আমার বিশ্বাস রয়েছে আগামী দিনে আমরা হয়তো সুবিচার পাবো, এইটুকুই আমরা বিশ্বাস রাখতে হবে আমাদের। তো এখানে আমি আপনাদের সামনে যেটা বলবো, যে এছাড়াও এই যে কলকাতা হাইকোর্টে, ভাবুন কলকাতা হাইকোর্টে এত হাই প্রোফাইল একটা মামলার সময় তখন মামলাটা হতে পারলো না একজন বিচারপতির এজলাসে, এবং হতে যে পারলো না, বিচারপতি বলছেন বিশৃঙ্খলার জন্য আমি হতে পারলো না। তাহলে বুঝতে পারছেন, মানে তৃণমূল চাইলে কোর্টে মামলাও নাও করতে দিতে পারে এবং তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হবে না। 26,000 প্যানেলের পর শুধুমাত্রই সবার চাকরিটা বাতিল হয়ে যাবে, যারা এর সঙ্গে জড়িত ছিলেন মূল মাথাদের ধরা যাবে না। তাহলে আমাদের আইনের জায়গাটা কোথাও গিয়ে কি আলটিমেটলি আমরা গিয়ে কোথাও কি সেই আমরা বুঝতে পারছি, সবাই আমরা জানতে পারছি। আর এবারে তো প্রমাণ দেখে নিলাম, এবারে তো লাইভ ক্যামেরার সামনে আমরা দেখলাম যে একেবারেই মানে ইডিও ওই যে সমস্ত শব্দবন্ধ বলেছেন, অগণতান্ত্রিক শব্দবন্ধ বারবার আমি উল্লেখ করতে চাই না, আমি পড়ে শোনালাম। তো মুখ্যমন্ত্রীর নামে সেই সমস্ত মানে কি বলবো অভিযোগ এনেছেন, তারপরেও যদি এখন আমাদের কোর্টের কাছে আবার এই মামলাটাও যাবে যে ইডি নাকি সমস্ত নথি দখল করতে এসেছিল। ভারতবর্ষের কোন নেতার বাড়িতে ইডি আর দখল করার জায়গা পেল না, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাকের বাড়িতে নাকি দখল করতে গেল, আর আইপ্যাক তৃণমূলের কেউ না, তা সত্ত্বেও নাকি দখল করতে গেল। এই সমস্ত মামলাও যদি দাঁড়িয়ে যায় না, তাহলে বিশ্বাস করুন না, হয় আমি মূর্খ, আর না হলে কি বলবো, না হলে আর মানে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোটাকে আবারও রদবদল করার কি প্রয়োজন থাকতে পারে? এই প্রশ্ন চিহ্ন করলাম, আমার কনক্লুশন আসার কোনো অধিকার নেই, আর আমার কোনো যোগ্যতাও নেই সেই অর্থে। তো আপনারা বলুন, এইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন, যে পুলিশ কমিশনার এমনিতেই ফেসে গেছে, পুলিশ এমনিতে ফেসে গেছে বলে বিরোধী দলনেতা বলছেন, শুনুন একবার। কলকাতা পুলিশ ডাকছে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশ নিজেই ফেসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। শুনলেন? আপনারা বলুন, আপনারা লিখে জানান যে খেলা কোন দিকে হবে। তবে আমি আপনাদের সামনে বলি, যেটুকু আমার এতদিনকার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলছি, যে এত ঠাসা বুনটের পিটিশন এর আগে ইডি কে কখনো করতে দেখিনি। আমরা এর আগে বিভিন্ন দুর্নীতি, চুরি, আমরা বারবার বলতাম যে আরে নামটা বলো, আসল এর নাম বলো, মানে জনতার আওয়াজ ছিল, আসল নামটা বলো, কখনো কোথাও উল্লেখ থাকতো না। এবারে একেবারে পশ্চিমবঙ্গ সরকার, তারপরে মুখ্যমন্ত্রী, মানে সর্বোচ্চ তাদের পক্ষে যা করা সম্ভব সেটা করে দিয়েছেন। এরপর কিন্তু ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা কেন্দ্রীয় সরকারের উপর দোষ আমাদের দেওয়া বন্ধ করতে হবে। তার কারণ আমাদের অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর, আমাদের বিশ্বাস রয়েছে তারপরে সুপ্রিম কোর্ট যদি নির্দেশ না আসে, মানে সেই অর্থে যদি আমরা জাস্টিস না পাই, তারপরে আমরা আলোচনা করব। এইখানে আমি আপনাদের সামনে আরো কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আর এমনি ওই তিনি যেভাবে চালাতে চাইছেন, উল্টো দিক থেকে বিজেপিও তো ওইভাবে কেন্দ্রীয় সরকার এসে ওইভাবে একেবারেই মানে গদি থেকে তুলে, নবান্ন থেকে তুলে অন্য একটা সরকার প্রতিষ্ঠা করে দেবে, এরকম যারা ভাবছেন তারা তো ভুল ভাবছেন। তো আমাদের সেই কাজটা করতে হবে, কিন্তু তার প্যারালালি এসআইআর এর মাধ্যমে। দেখুন, এখানে একটা এসআইআর এর দেখতে পাচ্ছেন তথ্যে অসঙ্গতি প্রায় 95 লক্ষ ভোটারের, সবার কাছেই নোটিশ পাঠাচ্ছে কমিশন। এই সপ্তাহ থেকেই সবার কাছে নোটিশ যাওয়া শুরু হচ্ছে 95 লক্ষ ভোটারের। ভাবতে পারেন, 95 লক্ষ ভোটারের কাছে নোটিশ যাচ্ছে। শুধু তাই নয়, আরো একটা খবর আপনাদের না দেখালেই নয়, 4,500 মাইক্রো অবজারভার ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে, তারা কাজ করছেন। যদিও তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু আরো 2,000 মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে কমিশন। বুঝতে পারছেন কেন করছে? এই 95,000 লোককে শুনানিতে ডাকা, 30,000 ডাকতে এতদিন লেগে গেল, 95,000 ডাকতে, তাহলে 95 মাফ করবেন, 95 লক্ষর শুনানি হতে বুঝতে পারছেন কত টাইম লাগবে। এরপরে আরো খেলা বাকি রয়েছে। ঠিক সময় নির্বাচন আদৌ হবে? এই রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে, বুঝেছেন তো? যেটুকু মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে, তবে সুপ্রিম কোর্টের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এই অবস্থায় যদি আমাদেরকে ঠেলে দেয় যে তোমরা নির্বাচনে লড়ো আর তোমরা যা সিদ্ধান্ত নেবে, এরকম হয় না।
একটা সুষ্ঠু পরিবেশে যদি নির্বাচন করাতে না পারে সুপ্রিম কোর্ট, মানে আমি সমালোচনা করতে পারি না সুপ্রিম কোর্টের, আমার অটুট বিশ্বাস রয়েছে, কিন্তু তার সত্ত্বেও একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে যদি নির্বাচন করাতে না পারে, তাহলে এই অরাজকতার হাত থেকে বাঁচা সম্ভব হবে? আপনাদের কি মনে হয়? লিখুন না আজকের পর্বে। চুপচাপ বসে থাকলে তো দেখছেন কি অবস্থা, চুপচাপ বসে বসেই তো এই অবস্থা। লিখুন, কমেন্ট করুন। এখনকার মতো এখানে।